নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা 10ই ফেব্রুয়ারি মানে সামনের শনিবার দিন হতে চলেছে। সেই ম্যাচে মোহনবাগানের দল কিরকম হতে পারে হায়দ্রাবাদের এগেনস্টে, অ্যান্টোনিও লোপেজ হাবাস কিরকম প্লেইং ইলেভেন নিয়ে সেই ম্যাচে নামতে পারে, সেটাই এই ভিডিওর মেন আলোচনার একটা টপিক। তো হায়দ্রাবাদ এফসি টিমের কথা বললে, এই টিমটা কিন্তু বর্তমানে রীতিমতো স্ট্রাগল করছে। প্লেয়াররা স্যালারি পাচ্ছে না, একজন মাত্র বিদেশি জোয়াও ভিক্টর শুধু আছে, বাকি সবাই দল ছেড়েছে। দলের মেন ইন্ডিয়ান প্লেয়াররা দল ছেড়েছে এবং সেই জায়গায় বর্তমানে হায়দ্রাবাদ টিম অত্যন্ত দুর্বল। তবে কোনো টিমকে আন্ডার এস্টিমেট করা উচিত না এবং এই দুর্বল হায়দ্রাবাদে কিন্তু মোহনবাগানকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল সুপার কাপের ম্যাচে। যদিও সেখানে মোহনবাগানের পুরো টিম ছিল না, অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার মিসিং ছিল, তবে তারপরেও এটাই বলতে চাইছি যে আন্ডার এস্টিমেট করা উচিত না। যে কোনো দিন তারা কিন্তু পারফর্ম করতে পারে, কারণ তাদের ইয়ং প্লেয়ারগুলো এটা বুঝে গিয়েছে যে তারা সুযোগ পেয়ে যাবে এবং তারা কিন্তু ফুল কনফিডেন্স নিয়ে খেলছে। আব্দুল রাবি, চুঙ্গামার এই প্লেয়ারগুলো ভীষণ ইমপ্রেস করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি হায়দ্রাবাদ ম্যাচটা মোহনবাগানের জন্য ইজি হবে বলা যেতে পারে, বাট তারপরে মোহনবাগানকে কিন্তু 3টে পয়েন্ট লড়ে তুলতে হবে। সেই জায়গায় মোহনবাগানের কিন্তু গুরুত্বপূর্ণ 5 থেকে 6টা প্লেয়ার এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই, যেখানে ডার্বির জন্যই মোহনবাগান 4টে প্লেয়ারকে হারাচ্ছে, যার মধ্যে কিন্তু আনোয়ার আলী এবং ব্র্যান্ডন হ্যামিল দুজনেরই ইনজুরি লেগেছিল এবং যা শোনা যাচ্ছে মিনিমাম দিন 15 রেস্ট তাদের লাগবে। খুব একটা সিরিয়াস ইনজুরি না হলেও হয়তো সপ্তাহ দুয়েক তারা খেলতে পারবে না। বাকি আরমান্দো সাদিকু আর দীপক তাংড়ি তাদের 4টে করে ইয়েলো কার্ড হয়ে গিয়েছে, যার ফলে একটা লিগ ম্যাচ তাদেরকে সাসপেন্ড থাকতে হবে, ফলে তারা হায়দ্রাবাদ ম্যাচটা অ্যাভেলেবেল থাকবে না। এবার এটা একদিকে ভালো ব্যাপারও যে হায়দ্রাবাদ এখন দুর্বল টিম, তাদের এগেনস্টে এই দুটো প্লেয়ার আর কি সাসপেন্ড থাকছে। যদি এটা গোয়ার এগেনস্টে হতো তাহলে মোহনবাগান আরও চাপে পড়তো। তো যাই হোক, এই দুটো প্লেয়ারও সাসপেন্ড থাকছে। আনোয়ার হ্যামিলের চোট, বাকি কিন্তু লিস্টন কোলাসো, তাকে যে 4 ম্যাচের সাসপেনশন দেওয়া হয়েছিল সেটারও 3টে ম্যাচ হয়েছে, ফলে হায়দ্রাবাদ ম্যাচটা তারও সাসপেনশনের লাস্ট ম্যাচ হতে চলেছে। বাকি কিন্তু আশিস রায়, সে রিকভারি করছে, বেটার কন্ডিশনে চলে গিয়েছে, বাট এই হায়দ্রাবাদ ম্যাচটা সে খেলতে পারবে কিনা, 100% ফিট হয়ে নামতে পারবে কিনা, সেটাও কিন্তু এখনো নিশ্চিত না। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5 থেকে 6টা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এই হায়দ্রাবাদ এফসির সঙ্গে ক্ল্যাশটাই পাচ্ছে না। সেই জায়গায় একটু তার মাথায় চিন্তা তো অবশ্যই আসবে যে কাকে রিপ্লেস করবে। তবে এটা কিন্তু অপরচুনিটিও হতে পারে, কারণ হায়দ্রাবাদ তারা নিজেদের ইয়ং প্লেয়ারদের সুযোগ দিচ্ছে, তাদেরকে কনফিডেন্স দিচ্ছে, কারণ অন্য অপশান তাদের কাছে নেই। এবার মোহনবাগানের কাছেও যখন অপশান নেই, বিশেষ করে ডিফেন্সে, যেখানে আনোয়ার নেই, হ্যামিল নেই, আশিসও খেলতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে, সেই জায়গায় মোহনবাগানও কিন্তু ইয়ংস্টারদের অপরচুনিটি দিতে পারে, তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দেওয়ার জন্য এটা একটা ভালো সুযোগ। আমার তো মনে হয় মোহনবাগানের ডিফেন্সের ব্যাকআপ কারা হতে পারে সেটা কিন্তু এই ম্যাচে দেখে নেওয়া যেতে পারে, যেইখানে আমার মনে হয় আমানদীপ সিং এমন একটা প্লেয়ার যে কিন্তু হাবাস আসার পরপরই মোহনবাগান টিমের প্ল্যানিংয়ে চলে এসেছে। মানে এই আমানদীপ কিন্তু জুয়ান ফেরান্দোর আন্ডারে কোনো রকম ভাবেই মোহনবাগানের মেন টিমের ভাবনাই ছিল না। তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস আসার পরই আমরা দেখলাম আমানদীপ সিংকে কিন্তু মেন টিমে প্রমোট করা হলো। ইভেন ডার্বির মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আনোয়ার আলী ছিটকে যাবার পর সেই জায়গায় সাহস নিয়ে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস আমানদীপকে নামালো এবং সে কিন্তু রীতিমতো ভালো খেললো। মানে তার টেম্পারমেন্ট কিন্তু সে দেখিয়েছে যে তার চাপ সামলানোর ক্ষমতা আছে। ইভেন মাল্টিপল পজিশনে কিন্তু এই ম্যাচটায় তাকে আমরা খেলতে দেখেছি। লাস্ট গোলটার ক্ষেত্রে তার ক্রস ছিল, সাদিকুকেও কিন্তু একটা বল বানিয়ে দিয়েছিল, একটা ইজি গোল কিন্তু সাদিকু করতে পারত। সেই জায়গায় আমানদীপ সে অবশ্যই কনফিডেন্স পেয়েছে সেই ম্যাচটা থেকে এবং হায়দ্রাবাদ ম্যাচটা তার জন্য আরো ভালো সুযোগ কনফিডেন্সটা বাড়িয়ে নেবার জন্য। এবং মোহনবাগানের যে লেফট ব্যাকের একটা ব্যাকআপের কথা আমরা বলছিলাম, যে লেফট ব্যাকে একটা ব্যাকআপ দরকার মোহনবাগানের, সেই কাজটা কিন্তু আমানদীপ করতে পারে। হাবাসের আন্ডারে হয়তো হাবাস সেই ব্যাপারটা তার মধ্যে লক্ষ্য করেছে। তো আই ফিল আমানদীপ সিংকে অবশ্যই এই ম্যাচে শুরু থেকে খেলানো যেতে পারে। অ্যাজ এ লেফট ব্যাক আমি তাকে দেখতে চাই, আর রাইট ব্যাক হিসেবে কিন্তু যদি আশিস রায় ফিট না থাকে, রাজ বাসফোর্ডকে কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে। তো সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান কোচকে কিন্তু ট্রাস্ট করতে হবে আমানদীপ, রাজ বাসফোর্ড, সুমিত রাঠি বা দীপেন্দুর মতো প্লেয়ারদের উপর, কারণ ব্যাকআপ তো মোহনবাগান কাউকে সাইন করায়নি ব্যাকআপ ডিফেন্ডার, এবং যখন ডিফেন্ডারদের চোট লেগেছে এই প্লেয়ারগুলোর উপর ভরসা দেখাতে হবে। তো পার্সোনালি আমার মনে হয় হাবাস হয়তো 4-4-2 এই ফরমেশনেই যেতে পারে। এবার অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু একটা নির্দিষ্ট ফরমেশনে যে খেলাবে না টিমকে, সেটা লাস্ট ম্যাচে আমরা দেখেছি। জুয়ান ফেরান্দোকে আমরা দেখছিলাম একটা মানে ফরমেশন চুজ করে একই স্ট্র্যাটেজিতে কিন্তু টিমকে খেলাচ্ছে। তবে লাস্ট ম্যাচে ভাবো হাবাস কিন্তু 3বার ফরমেশন চেঞ্জ করেছে একটা ম্যাচের মধ্যে, যেখানে কিন্তু প্রথমে মোহনবাগান শুরু করেছিল 4-4-2-তে, দেন 3-5-2-তে মুভ করেছিল, লাস্টে কিন্তু আবারও 4-4-2 ওই টাইপের একটা ফরমেশনে চলে এসেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমানদীপকেও আমরা ফার্স্টে দেখেছিলাম অ্যাজ এ লেফট উইং ব্যাক শুরু করতে, পরের দিকে গিয়ে সে কিন্তু রাইট ব্যাক হয়ে গেছিল। তো পার্সোনালি আমার মনে হয় মোহনবাগান যদি 4-4-2 এই ফরমেশনে হায়দ্রাবাদ এফসি টিমটার বিরুদ্ধে নামে, সেখানে গোলে তো নো ডাউট বিশাল কায়েত স্টার্ট করবে,
দুজন সাইড ব্যাক আমানদীপ এবং রাজ ভাস্কর, সেখানে সুভাশিস বোসকে আমি সেন্টার ব্যাকে দেখতে চাই, সুভাশিসের সঙ্গে হেক্টর ইউজতে সেন্টার ব্যাক পেয়ারিং। এবার সুভাশিস বোস অ্যাজ এ সেন্টার ব্যাক যে দুর্দান্ত খেলতে পারে সেটা সে কিন্তু সিরিয়া ম্যাচে দেখিয়েছে, ভারতের হয়ে দুর্দান্ত খেলেছিল অ্যাজ এ সেন্টার ব্যাক। অত সেখানে সেন্টার ব্যাকের জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে দুটো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে মোহনবাগান ইউজ করতে পারে, সেটা হচ্ছে সুভাশিস বোস এবং তার সঙ্গে হেক্টর ইউজতে। এবার হায়দ্রাবাদের ইয়ং প্লেয়ারগুলো অবশ্যই ভালো খেলছে, বাট সেখানে তারপরও সুভাশিস হেক্টর ইউজতে সেই অ্যাটাক সামলা দিতে পারবে সেই ক্ষমতা আছে, এবং আমানদীপ রাজবাসফোররাও সেখানে কিন্তু মানে তাদের এগেনস্টে ভালো খেললে কনফিডেন্স আরও বাড়বে, পরবর্তী ম্যাচে সুযোগ পেলে তারাও বেটার করবে, সেটাই মনে করা যেতে পারে। ইভেন এখানে ডিফেন্স লাইনে আরেকটা জিনিসও হাবাস করতে পারে, সেটা হচ্ছে যে সুমিত রাঠিকে লেফট ব্যাক খেলিয়ে রাজ বাসফোর্ডকে না খেলিয়ে আমানদীপকে রাইট ব্যাকও খেলাতে পারে, সেই একটা অপশনে কিন্তু খোলা থাকবে। বাকি যদি আমরা সেন্ট্রাল মিডফিল্ডার কথা বলি, সেখানে নর্মালি হাবাস একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে প্রেফার করে, বাট এই হায়দ্রাবাদের এগেনস্টে কি সেটার দরকার আছে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ হায়দ্রাবাদের অ্যাটাক যে বিশাল সমস্যায় ফেলবে সেটা হয়তো না, সেই জায়গায় মোহনবাগান যদি দুটো এমনি ক্রিয়েটিভ প্লেয়ারকেও মিডফিল্ডে খেলায় সেটা হয়তো খুব একটা অসুবিধা করবে না। কারণ যদি সিডিএম হিসেবে কাউকে খেলাতে হয় সেখানে হয়তো হাবাস গ্ল্যান মার্টিন্সকেই স্টার্ট করাবে, যেটা পার্সোনালি ভাই আমার গ্ল্যান মার্টিন্সের খেলা দেখে ভরসা আসছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আর কি হুগো বুমো, তার কি কন্ডিশন আমরা জানি না, আদৌ তাকে পরের ম্যাচে খেলাবে কি খেলাবে না, প্র্যাকটিস তো করছে। তো পার্সোনালি আমার মনে হয় এই ম্যাচে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে অনুরোধ থাপাকে খেলানো উচিত, এবং তার পাশে যদি হুগো বুমোকে হাবাস খেলায় সেটা কিন্তু ভালো হতে পারে। সেই জায়গায় কিন্তু বাঁ দিক দিয়ে শাহাল আব্দুল সামাদ, ডান দিক দিয়ে কিয়ান নাসিরি, যেটা আগের দিন হয়েছিল সেটাই বেস্ট আর কি অ্যাটাকিং কম্বিনেশন হতে পারে। মানভীর বেঞ্চেই ঠিক আছে, বেঞ্চ থেকে এসে সেকেন্ড হাফে তাকে ইউজ করা যেতে পারে। আর আপফ্রন্টে কিন্তু দুটো স্ট্রাইকার হতে পারে, জেসন কামিংসের সঙ্গে দিমিত্রি পেত্রাতোস। জেসন কামিংসকে কিন্তু এই ম্যাচটা দেওয়া যেতে পারে শুরু থেকে, যে হায়দ্রাবাদের দুর্বল টিমের এগেনস্টে অ্যাটলিস্ট গোল করে কিছুটা কনফিডেন্স ফিরে পাও সেই হিসেবে। তো সেখানে কিন্তু এই ম্যাচটায় হাবাস অবশ্যই কামিংসকে একটু দেখে নিতে চাইবে, নয়তো কিন্তু যা মনে হচ্ছে হাবাস কিন্তু মেনলি সাদিককেই ভরসা করতে চলেছে। তো সেখানে কামিংসের জন্য কিন্তু এই ম্যাচটা একটা বড় পরীক্ষার ম্যাচ হতে চলেছে। তো এটা কিন্তু একটা কম্বিনেশন হতে পারে। আর যদি হুগো বুমোকে হাবাস না খেলায় সেক্ষেত্রে কিন্তু অনুরোধ থাপার সঙ্গে শাহালকেই সেন্ট্রাল মিডফিল্ডে অপারেট করাতে পারে, এবং দেন অ্যাজ এ রাইট উইঙ্গার সেক্ষেত্রে মানভীর সিংকে নিয়ে আসা যেতে পারে, লেফট উইঙ্গার কিয়ান নাসিরি, এবং সেক্ষেত্রে দুটো স্ট্রাইকার কিন্তু যেরকম বললাম যে জেসন কামিংস তার সঙ্গে দিমিত্রি পেত্রাতোস। এটা কিন্তু মোহনবাগানের অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের এগেনস্টে বেস্ট পসিবল প্লেইং 11 হতে পারে। এবার ওই যে মিডফিল্ডের জায়গাটা যেখানে প্রথম যে লাইন আপটা দিলাম, সেই লাইন আপে যদি হুগোকে না খেলিয়ে গ্ল্যান মার্টিন্সকেও খেলায় এরকম লাইন আপ দেখতে পাও, সেটাও খুব একটা অবাক হবার থাকবে না। যদিও পার্সোনালি আমার মনে হয় যে হায়দ্রাবাদের এগেনস্টে হয়তো অনুরোধ থাপা একাই ওই কাজটা করে দিতে পারবে। বাকি ধরো গোয়া বা অন্য টিমের এগেনস্টে হাবাসের অবশ্যই সিডিএম পজিশনে একটা কোয়ালিটি প্লেয়ার দরকার পড়বে, বাট এই ম্যাচটা সেটা নাও লাগতে পারে। তো সেই জায়গাতে এবার তোমাদের মতামত তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় হাবাস কিরকম দল নিয়ে পার্টিকুলারলি এই হায়দ্রাবাদ ম্যাচটায় নামতে পারে, তোমাদের মতামত অবশ্যই জানিও। আর বাদ বাকি কিন্তু যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ারও করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।